take the class of class 9. The subject is English second paper. The subject matter is tag question. At first, we try to know what is tag questions and how it act. আজকে আমি তোমাদেরকে ট্যাগ কোশ্চেনের উপরে ক্লাস নিব। নবম শ্রেণীর গুরুত্বপূর্ণ অধ্যায়। It's a very important chapter because very often it is seen to questions, and important things is that most of the students often done wrong, though it is an easy chapter. Discuss about the rules, and on the other side we will practice how to complete tag question. And for this reason we have to know what is tag question. Follow. Look at the board. Here we will see on this tag question. Tag শব্দের অর্থ জুড়ে দেওয়া। অনেক সময় বক্তা তার বক্তব্যের প্রতি শ্রোতা তার বক্তব্যের প্রতি সমর্থন ও ইতিবাচক মনোভাব আশা করে, আর তাই বক্তা তার বক্তব্যের শেষে একটি প্রশ্ন জুড়ে দেন। বক্তার বক্তব্যের সমর্থন পাওয়ার জন্য বক্তব্যের শেষে যে ছোট প্রশ্ন জুড়ে দেয় তাকেই ট্যাগ কোশ্চেন বলে। সাধারণত বক্তার বক্তব্যের পরে একটি কমা বসে অক্সিলারি ভার্বের সাহায্যে আমরা ট্যাগ কোশ্চেনটা সম্পন্ন করে থাকি, আর এটাকে ভার্বের শর্ট ফর্ম বলা হয়। যাই হোক, আমি প্রথমে ট্যাগ কোশ্চেনের কিছু রুলস নিয়ে আলোচনা করব, তারপরে পর্যায়ক্রমে এই রুলসগুলো ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব। At first I will try to discuss some rules of tag question, and then we will discuss it elaborately. Rules 1. সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে এবং ভার্বের সাথে এক্স বা ইএস যোগ থাকে, সেই ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই টেন্স। At first we have to identify tense. Without finding tense, it would be impossible to give the answer correctly. আমরা তিনটা টেন্স দেখব এবং প্রতি টেন্সের আলাদা আলাদা রুলস দেখব। প্রেজেন্ট ইনডিফিনিট tense,
তারপর আমরা আরেকটা রুলস পাবো, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তৃতীয় রুলসটা হবে ফিউচার ইনডেফিনিট। আমরা রুলসগুলো যখন আলোচনা করব, সকল টেন্সের ব্যবহার কিন্তু রুলসে সেভাবে দেওয়া নাই, কিন্তু আমরা লেসনটা শেখার সময় প্রত্যেকটা আমরা ইন্ডিভিজুয়ালি আমরা উদাহরণ দেব এবং সেগুলো শেখার চেষ্টা করব। আমরা যদি এক নম্বর উদাহরণটা দেখি, হি গোস টু স্কুল, আমরা এখানে অক্সিলারি ভার্বকে শর্ট ফর্ম করছি ডাজন্ট হি। লাইকলি দ্যাট, এটাকে যদি আমি পাস্ট টেন্সে নিয়ে যাই, আমরা যদি এটা পাস্ট ফর্ম করি তাহলে হবে হি ওয়েন্ট টু স্কুল। আমরা এখানে দেখব যে ডিডন্ট হি আসছে, এটা কিসের উপর ভিত্তি করে হচ্ছে? অ্যাকর্ডিং টু টেন্স। আমরা এই জায়গায় ডাজ ব্যবহার করছি অ্যাকর্ডিং টু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। লাইক আমরা এই সেন্টেন্সটাকে যদি ফিউচার ইনডিফিনিটে রূপান্তর করতে যাই, হি উইল গো টু স্কুল, সেই ক্ষেত্রে হবে ওন্ট হি। এইভাবে রুলস, একটা রুলসের মধ্যে আমরা তিনটা রুলসের উপস্থিতি দেখছি, এবং এভাবে আমি প্রত্যেকটা রুলসকে আলাদা আলাদা ভাগে ভাগ করব। মোট 30টি রুলসের সংযোজন আমি এখানে করছি। আজকে হয়তো আমি 15টি রুলস তোমাদের সামনে আলোচনা করব, এবং আগামী শনিবারে যে ক্লাস নেব সেখানে বাকি 15টা রুলস আমি ব্যাপকভাবে আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, এটা I think it is clear to you what is present indefinite tense, what is past indefinite tense, and what is future indefinite tense. And not only that, you have to identify the auxiliary verb of this auxiliary verb. Then it is easy to you to do the tag question. Question number 2. Question number 2, present continuous tense. I এর পর সর্বদা am বসে, এই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় are not ব্যবহার করা হয়। যেমন such as I am a student. Here this is am not না হলে এখানে aren't I হয়েছে। এভাবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা am এর উপস্থিতি পাবো এবং সেই ক্ষেত্রে am টাকে are not এ রূপান্তর করব। I am going to start a business, aren't I? Likely that I am a student, I am going to take the class, I am going to market. প্রত্যেকটা ক্ষেত্রে আমরা am কে are not এ রূপান্তর করব। আমরা রুলস যাই এবং সেখানে বিশ্লেষণ করার চেষ্টা করি। যে সকল বাক্যে সাহায্যকারী ক্রিয়া থাকবে তাদের ট্যাগ করতে হলে ওই সকল সাহায্যকারী ক্রিয়ার সাথে নট এর শর্ট ফর্ম করে সাবজেক্ট বসালে ট্যাগ হয়ে যায়। যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হ্যাজ নট হি। আই হ্যাভ যদি বলি আই হ্যাভ ডান ইট, দিস ইজ হ্যাভ অক্সিলারি ভার্ব, এর শর্ট ফর্ম হচ্ছে হ্যাভেন্ট আই। এভাবে যে সকল ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বের উপস্থিতি পাবো সেই ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটা বসিয়ে তার শর্ট ফর্ম করে সাবজেক্ট বসিয়ে দিলে আমার কিন্তু ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা
অক্সিলিয়ারি ভার্বের উপস্থিতি পাবো না। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা অক্সিলিয়ারি ভার্বের উপস্থিতি পাবো না, এবং সেই ক্ষেত্রে টেন্স অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু এবং ডাজ, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড ব্যবহার করে আমরা ট্যাগ কোশ্চেন করার চেষ্টা করব। যেমন আই ইট বানানা, এই ক্ষেত্রে দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। Don't I, like that he eats banana, সেই ক্ষেত্রে doesn't I ইত্যাদি। এই সেন্টেন্সটা যদি আমি ফার্স্ট টেন্স করি তাহলে কি হবে? he ate banana, সেই ক্ষেত্রে এর ফার্স্ট ফর্ম, এই ক্ষেত্রে আমরা didn't ব্যবহার করব, didn't I ব্যবহার করে আমরা ট্যাগ কোশ্চেন করার চেষ্টা করব। এবং আইডেন্টিফাই অফ অক্সিলিয়ারি ভার্ব, if we can identify auxiliary verb, or if we learn the uses of auxiliary verb, then it would be very easy to do the tag question. এবার আমরা রুলস চারটা একটু দেখার চেষ্টা করব। 4 নম্বর রুলস, আমরা পাস্ট ইনডিফিনিট, আমরা এর আগে বলছি তিনটা টেন্সের উপরে ভিত্তি করে আমাদের ট্যাগ কোশ্চেনটা প্রাথমিকভাবে সম্পন্ন হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকবে। এই ক্ষেত্রে সাহায্যকারী ক্রিয়া হিসেবে ডিডেন্ট ব্যবহার করতে হবে এবং মূল বাক্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। উদাহরণ, he wrote a letter, didn't he? He did not write a letter, did he? আমরা একটা জিনিস খেয়াল রাখবো, ট্যাগ যদি ট্যাগ কোশ্চেনে বাক্যটি পজিটিভ থাকে, POSI পজিটিভ থাকলে ট্যাগ ফর্ম হবে নেগেটিভ। আর বাক্যটি নেগেটিভ থাকলে ট্যাগ ফর্ম হবে পজিটিভ। এই পজিটিভ নেগেটিভ ফাংশনটা আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করব। উপরের সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, he wrote a letter, this is positive sentence or affirmative sentence, unlikely that এখানে didn't he হয়েছে। পরের সেন্টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি, he did not write a letter, did he? সেন্টেন্সটা নেগেটিভ, ট্যাগ হয়েছে পজিটিভ। এভাবে নেগেটিভ এবং পজিটিভ খেয়াল রেখে আমরা অ্যানসার করার চেষ্টা করব। আমরা রুলস 5 আলোচনা করব এই মুহূর্তে। রুলস 5 এ আমরা কি দেখছি, যে সকল বাক্যে লেট দ্বারা শুরু হয় এবং বাক্যটি দ্বারা প্রস্তাব বোঝায়, সে সকল বাক্যে ট্যাগ কোশ্চেন করতে হলে সেন্টেন্সে শ্যাল ব্যবহার করতে হয়। আমরা সেন্টেন্সটা খেয়াল করি, let us go for a walk, shall we? আমরা এখানে লেটের ব্যবহার দেখছি, আমরা এখানে লেটের রুলস দেখছি। লেটের রুলস অনুযায়ী যে সেন্টেন্সে লেট থাকবে এবং সেই সেন্টেন্সটা যদি প্রপোজাল বোঝায় সেই ক্ষেত্রে shall we ব্যবহার করতে হবে। যেমন let us go for a walk, আমরা যদি এই সেন্টেন্সটা দেখি এবং এটা ট্যাগ কোশ্চেন করি তাহলে কি হবে, s h a l l shall we। এটা খুব সহজ নিয়ম, এটা আমাদেরকে we have to remember that using let, এবং let is equal to shall we।
আমরা রুলস 5 এবং ফলো করি। আরেকটু দেখি, ইউজ টু, আউট টু, নিড এবং ডার, এই চারটি মডেল অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়। যেমন উইদাউট টু, লাভ, আওয়ার কান্ট্রি, আউট নয়, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয় এবং এই সকল ক্ষেত্রে টুটা তুলে দিয়ে আমরা শুধু আউট ব্যবহার করব। এই ক্ষেত্রে ইউজ টু এর জায়গায় টু উঠে যাবে, শুধু ইউজ, আউট টু এর জায়গায় টু উঠে আউট এবং নিড না, এখানে নিড নট টু, নিড নট ব্যবহার করতে হবে। আমরা এবার রুলস 6 নম্বর দেখি। দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে পজিটিভ ট্যাগ এর সময় ইজ দেয়ার এনি এবং নেগেটিভ ট্যাগ এর ক্ষেত্রে ইজ নট দেয়ার এনি ব্যবহার করতে হবে। যেমন দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস, এখানে আমরা নেগেটিভ ওয়ার্ড পাচ্ছি। I have already mentioned about negative and positive, এখানে নটটা আমরা যদি ওমিট করে দিই তাহলে ইজ দেয়ার এনি ব্যবহার করা হচ্ছে। আমরা পরের রুলসটা দেখি। there is enough time to read, that there is no not, এইখানে কোনো নট নাই, দিস ইজ পজিটিভ সেন্টেন্স, দিস ইজ পজিটিভ সেন্টেন্স, পজিটিভ or affirmative। affirmative sentence, সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, there is enough time to read is not there, এই জায়গাটা আমাদের কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। আমরা এবার রুল 7 করার চেষ্টা করব। স্টেটমেন্টে যদি neither, no one, nobody, none, nothing, scarcely, barely, hardly, seen, seldom, এদের যে কোনো একটি ওয়ার্ড থাকে, আমি আবার বলছি, কোনো সেন্টেন্সে যদি neither, no, none, no one, nobody, nothing, hardly, scarcely, seldom, ever এই শব্দগুলো থাকে, তাহলে নেগেটিভ করার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে এগুলো প্রত্যেকটা নেগেটিভ অর্থ বহন করে। সেই ক্ষেত্রে আমরা আর অতিরিক্ত নেগেটিভ ওয়ার্ড দেব না। আমরা যদি ওয়ার্ড সেন্টেন্সটা ফলো করি, হি হার্ডলি এভার কামস হিয়ার, দেখ সেন্টেন্সটা দেখতে কিন্তু পজিটিভ, কিন্তু এই হার্ডলি থাকার কারণে আমার সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমার ক্যারেক্ট হচ্ছে ডাজ হি। হি স্কার্সলি গো দেয়ার, হি গো দেয়ার, এখানেও আমরা একটা নেগেটিভ ওয়ার্ড দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা ডাজ হি ব্যবহার করব। ডাজ, এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনটা নেগেটিভ সেন্টেন্স এবং কোনটা পজিটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ ওয়ার্ড কোনটা পজিটিভ ওয়ার্ড। এই নেগেটিভ পজিটিভ আইডেন্টিফাই করতে আমাদের নট এর ব্যবহারটা সহজ হয়ে যাবে। রুলস 8 এর ক্ষেত্রে আমরা তারই কিছু পুনরাবৃত্তি দেখব। এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, নাম, নাইদার, যদি কোনো স্টেটমেন্টে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে ট্যাগ হবে দে। আমরা এখানে দুটো জিনিস দেখতে পাবো, ইট এবং দের ব্যবহার। সিঙ্গুলার সাবজেক্ট হলে আমরা ইট ব্যবহার করব, সাবজেক্টে যদি প্লুরাল রূপে অবস্থান করে সেই ক্ষেত্রে আমরা দে দেখতে পাবো। আমরা উদাহরণটা খেয়াল করি, নোবডি ওয়েন্ট দেয়ার, আমরা এখানে দেখতে পাচ্ছি ডিড, আমার নেগেটিভ ওয়ার্ড হচ্ছে নোবডি, এবং নোবডি যেহেতু প্লুরাল অর্থ বহন করবে সেই ক্ষেত্রে এখানে ডিড। আমরা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবো যে নোবডি, এনিবডি, নো ওয়ান, এনিওয়ান এগুলো সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বহন করে, কিন্তু ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের সাবজেক্ট প্লুরাল গ্রহণ করবে। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে যে এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, নান
এই শব্দগুলো মূলত সিঙ্গুলার, কিন্তু ট্যাগ কোশ্চেন করার সময় এরা সাবজেক্ট গ্রহণ করে প্লুরাল। আবার আরো কিছু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে, যেমন দিস, দ্যাট, দোজ, দিজ। এই দুটো কিন্তু সিঙ্গুলার ইট হিসেবে ব্যবহার করা হয়, আর এই দুটার ক্ষেত্রে আমরা দে ব্যবহার করি। ট্যাগ কোশ্চেন করার সময় এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দুটো খেয়াল রাখবো, দিস এবং দ্যাট এর ক্ষেত্রে ইট, এবং দোজ এবং দিজের ক্ষেত্রে হবে সাবজেক্ট দে। আমি যেগুলো পরবর্তী রুলসে হয়তো আরেকটু আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, আমার 8 এর রুলসে আমি আরেকটা ওয়ার্ড সেন্টেন্স দেখি, নান ক্যান ডু দিস, ক্যান দে। আমরা সবাই জানি নান একটা নেগেটিভ ওয়ার্ড, দিস ইজ নেগেটিভ ওয়ান। নো ওয়ান হেল্প মি, নো ওয়ান হেল্প মি, দিস ইজ নেগেটিভ ওয়ার্ড। এইগুলো ক্ষেত্রে আমরা সবসময় অক্সিলারি ভার্বটা পজিটিভ হিসেবে ব্যবহার করে ট্যাগ কোশ্চেন সম্পাদন করব, যেটা এখানে আমি দেখিয়েছি, নান ক্যান ডু দিস, ক্যান ডু। এবার আমরা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। আমরা রুলস দেখে নিই। স্টেটমেন্টটি যদি অ্যাফার্মেটিভ হয় এবং তার সাবজেক্ট হিসেবে এভরিওয়ান, এভরিবডি, সামবডি, সামওয়ান এদের যে কোনো একটি ব্যবহৃত হলে ট্যাগের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। I have already mentioned that everyone, everybody, all these words are bear the singular form, but in tag question they take plural subject, এবং like that everybody show you, here আমরা দেখে এটা যদি সিঙ্গুলার হতো এখানে সিঙ্গুলার হি ব্যবহার করার কথা ছিল, কিন্তু only in tag question the subject will take plural. Someone has stolen his pen, এখানেও আমরা দেখতে পাচ্ছি has and did, এবং এই ক্ষেত্রে has stolen গোটাটাই পজিটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে আমার নট ফর্ম চলে আসছে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে। এবার আমি কিছু অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ দিয়েছি, যেগুলো তোমাদের আইডেন্টিফাই করতে খুব সহায়ক ভূমিকা পালন করবে। রুলস 1, এই এক্সাম্পল 1, আই ডিড নট লাইক বানানা। দেখো এখানে নেগেটিভ আছে, আমার অ্যানসারটা কিন্তু হয়েছে পজিটিভ। পরের সেন্টেন্সে হি ডিড নট গো দেয়ার, এখানে নেগেটিভ আছে, আমার অ্যানসার হয়েছে পজিটিভ। ইউ আর এ ফুল, এই জায়গাতে আমরা অ্যানসারটা পাচ্ছি ইউ আর এ ফুল, পজিটিভ। এখানে একটু মিস হয়েছে, আর নট ইউ। দেয়ার ইজ নো কিং ইন চায়না, এখানে আমরা নেগেটিভ ওয়ার্ড পাচ্ছি, আমার অ্যানসার হয়ে গেছে পজিটিভ। ইজ দেয়ার এনি, এই জায়গাটা আমরা একটু খেয়াল রাখবো, দেয়ার ইজ শব্দটা দিয়ে যদি ট্যাগ থাকে তখন ইজ দেয়ার এনি এই অতিরিক্ত একটা ওয়ার্ডের ব্যবহার আমাকে বসাতে হবে। দ্য স্কাই ওয়াজ নট ক্লাউডি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নট দেখতে পাচ্ছি, এবং এখানে অ্যানসারটা হচ্ছে পজিটিভ। এবং স্কাইকে আমরা স্বভাবতই জানি যে ইট হিসেবে ব্যবহার করা হয়। বাক্যটি যদি ইম্পারেটিভ হয় সেই ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। আমি নিচে আরেকটি ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস ব্যবহার করছি, সেই সময় আমি ইম্পারেটিভ সম্পর্কে আরেকটু আলোচনা করব। এবার আমরা কিছু নেগেটিভ ট্যাগের উদাহরণ দেখব। I like sweet, আমার মেইন স্টেটমেন্টটা কি দেখা যাচ্ছে, মেইন স্টেটমেন্টটা পজিটিভ, সেই ক্ষেত্রে আমার ট্যাগ কোশ্চেন হচ্ছে নেগেটিভ। আবার এই নিডটা এখানে কিন্তু মূল ভার্ব, আর মূল ভার্ব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ব্যবহার হয়েছে, যার কারণে এখানে আমি ডাজেন্ট এর উপস্থিতি পাচ্ছি, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট। Rafi did the work, didn't he? Negative. I shall go there, shan't I? He can swim, cannot he? এভাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে খেয়াল রাখবো যে কোনটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কোনটি নেগেটিভ সেন্টেন্স, কোনটি পজিটিভ ওয়ার্ড, কোনটি নেগেটিভ ওয়ার্ড, এবং সেইভাবে
অ্যান্সার করার চেষ্টা করি, তাহলে অ্যান্সারটা পুরোপুরি ক্লিয়ার হবে। আমি বিগত কয়েক বছরে এসএসসি পরীক্ষার খাতায় দেখছি যে এটা একটা সহজ চ্যাপ্টার, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ছেলেরা ফুল মার্ক পায় না, ছাত্রছাত্রী কোথাও না কোথাও ভুল করছে, এবং এই ভুলের কিছু কারণ আছে। সেই কারণটাই আমরা ধরার চেষ্টা করব যে হোয়ার ইজ দ্য রং। কোশ্চেন নাম্বার 10, স্টেটমেন্টে সাহায্যকারী ভার্ব কন্ট্রাক্টেড ফর্মে থাকলে মূল ভার্ব দেখে ভার্বটির সঠিক অবস্থা বুঝতে হবে এবং তা দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। যেমন গোয়িং টু স্কুল, এখানে আমার এসটা দেখে চিনতে হবে যে এটা কোন টেন্সে আছে। গোয়িং স্কুলে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এজন্য আমি এখানে কিন্তু প্রেজেন্ট হি দিয়েছি। আবার একই অ্যাপোস্ট্রফি এসে আমরা আরেকটা ব্যবহার দেখছি, ইজ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় ভালো করেছে। এই জায়গাটা একই এস বহন করছে, কিন্তু একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরেরটাতে কিন্তু একই অ্যাপোস্ট্রফি এস দেওয়ার পরেও আমরা প্রেজেন্ট পারফেক্টের উপস্থিতি পাচ্ছি। পারফেক্ট এভাবে এস এর শর্ট ফর্ম থাকা সত্ত্বেও কোন সেন্টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিটিভ, কোনটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনটা হবে প্রেজেন্ট পারফেক্ট এবং কোনটা হবে ফিউচার। আর সেগুলো আমাকে সেন্টেন্সের অর্থের উপর ভিত্তি করে আমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে কোনটা আমার কোন টেন্সে অবস্থান করছে। যেমন এখানে শর্ট ফর্ম আছে আই ডি লাইক টু ডু ইট, এখানে আমরা এটাকে উড হিসেবে নিচ্ছি এবং ফিউচার টেন্সে গ্রহণ করছি। পরেরটা দেখি, আবার একই ডি এর উপস্থিতি আমরা পাচ্ছি, কিন্তু ডি আই উড ফিনিশ মাই রাইটিং, এখানে কিন্তু আমরা উড না দিয়ে হ্যাড গ্রহণ করছি। এভাবে একই ফর্মে কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এসেছে, আবার একই ফর্মেটে কখনো প্রেজেন্ট পারফেক্ট এসেছে। এটা সেন্টেন্সের অর্থের উপর ভিত্তি করে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে সেন্টেন্সটা আসলে প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার। সেই ক্ষেত্রে আমরা টেন্সটা ক্লিয়ার করব। আমরা আর চারটা রুলস ব্যবহার করে আজকে আমাদের ক্লাস শেষ করে আগামী শনিবার আমি এটা শেষ করার চেষ্টা করব। রুলস, ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ উভয় ক্ষেত্রে উইল ইউ ব্যবহার করা হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রুলস অফ ট্যাগ কোশ্চেন। If the sentence is affirmative, then we have to use will you. Please lend me your pen. This is imperative sentence, and imperative sentence আমরা will এর ব্যবহার পাচ্ছি। Shut the door, will you. এখানে আমরা একটু ব্যতিক্রম দেখব হ্যাভ এ শিট অন ইউ, আর এটার সাথে এই রুলসটা আমরা একটু সম্পর্ক খুঁজে পাই। কি দেখছি, ইনভাইটেশনের ক্ষেত্রে উইলের পরিবর্তে অন ব্যবহার করা যায়, যেমন হ্যাভ এ শিট অন ইউ। তবে এটা আমাদের একটু we have to remember that if there is imperative sentence, then we will use will. If the sentence means invitation, then we have to use want you. আমরা রুলস 30 তে দেখছি, সাবজেক্ট হিসেবে এনিথিং, নাথিং, এভরিথিং থাকলে ইট হবে। নাথিং ক্যান হ্যাপেন, ক্যান ইট। এভরিথিং লুক বিউটিফুল, ডিডন্ট ইট। কি দাঁড়াচ্ছে, সেন্টেন্সে যদি আমরা এনিথিং, নাথিং এবং এভরিথিং ব্যবহার করি সেই ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। এর আগে আমরা দেখছি এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি,
এইগুলো ক্ষেত্রে আমরা দে ব্যবহার করি। রুলস 14। কতগুলো নেগেটিভ অর্থবোধক ওয়ার্ড আছে যেগুলো কোনো সেন্টেন্সটিকে নেগেটিভ ধরে তার অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হয়, যেমন সেলডম, হার্ডলি, স্কার্সলি, ফিউ এবং লিটল। আমি অলরেডি এই রুলসটা 5 নম্বরে আলোচনা করছি, কিন্তু এখানে একটা বিষয় উল্লেখ করা আছে, দুইটা শব্দ ফিউ, লিটল, এ ফিউ, এ লিটল, এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে। এই শব্দে he has a little idea about it, এখানে লিটল পজিটিভ অর্থ বহন করছে, আর I have a few toys, haven't I? তাহলে আমরা এ লিটল এবং এ ফিউ সম্পর্কে পরিষ্কার হলাম যে একটা নেগেটিভ অর্থ বহন করছে এবং একটা পজিটিভ অর্থ বহন করছে। ফাইনালি আমরা যে রুলসটা আলোচনা করব সেটা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সে অধিকাংশ সময় মেইন ক্লজ থেকে ট্যাগ কোশ্চেন করতে হয়। আমরা এখানে দুইটা সেন্টেন্সের উপস্থিতি পাচ্ছি, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমরা যখন ট্যাগ কোশ্চেন করব আমরা প্রিন্সিপাল ক্লজটাকে ব্যবহার করব, এবং প্রিন্সিপাল ক্লজ ব্যবহার করে যদি ট্যাগ কোশ্চেন করি সেটা রাইট হবে বেশি এবং সেখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। যাই হোক, আজকে আমরা 15টা রুলস নিয়ে আলোচনা করছি। আগামী শনিবারের ক্লাসে আমি বাকি রুলসগুলো বিশ্লেষণ করব এবং তার সাথে আর কিছু প্র্যাকটিস দিয়ে আমি ক্লাসের ট্যাগ কোশ্চেনের সমাপ্তি টানবো এবং সেই সাথে আমাদের এক্সারসাইজের কাজগুলো আগে নেব। আশা করছি তোমরা এগুলো বাসায় একটু প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।